কলেজে পড়াশোনা ছেড়ে দিয়ে দেশের উদ্ধার করতে লাগলো, আর আমি একটার পর একটা পাস দিয়ে যেতে লাগলাম। আরে গাঙ্গুলি বাড়ির ব্যবসা যে বুঝলো না রে, তাই তো দাদার হাতে সবকিছু সমর্পণ করে দিয়ে বড়দের মতো খাটতে লাগলো। আমি একটার পর একটা আত্মীয় সাফ করে লাখপতি থেকে কোটিপতি হয়ে গেলাম। তবু আমি পরস্পরের দেবতা হতে বললাম না, পরস্পরের রাজা হতে বললাম না। টাকাই নয় রে, গয়নাই নয় রে, ভালোবেসে আমাকে কটা মিথ্যে কথা বলতে পারবি না আমাকে? আমি তোকে বড্ড ভালোবাসি রতি, বড্ড ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি রতি। ঠিক কথাই বলছি, আমি তোকে বড্ড ভালোবাসি। তোকে আমি বড্ড ভালোবাসি, তুই আমায় ভালোবাসিস না? আমার এই বুকটা চিরে যদি তোকে ঢুকাইতে পারতাম, তাহলে তুমি দেখতে এই প্যারালের মধ্যেই শুধু তোমার বুকটাই চলচল করছে। যদি হতে আমি না পারি, তাহলে আমি আত্মহত্যা করবো। ওই কিছুতেই সহ্য করতে পারবো না, ওই কিছুতেই সহ্য করতে পারবো না। জানি তুই তোর বড় যোগ্য নয়, সেই জন্য অন্য কেউ আছে পড়েছিল কাল তুমি তোমার বাধা মেঝেলে করে রাখবে। আর আমার বাপ থেকে খাবার নিয়ে কত টাকা দিও, আর আমি কিচ্ছু চাই না গো, আর আমি কিচ্ছু চাই না। বলিস না রতি, অমন করে তুই আমাকে কষ্ট দিয়ে বলিস না। রতি, বংশ মর্যাদার খাতিরে আমাকে যদি বিয়ে করতে হয়, তাহলে সে শুধু আমার পদবিটুকু পাবে রে, আর তুই পাবি আমার জীবন। মনে আছে তো? আছে সব কিছু আমার মগজে লেখা আছে। আজি হবে করজপুরে নতুন দেবতা। মিত্রদের গুপ্ত বৃন্দাবনে অসুর রাতের জমজমাট এবার তোকে একটু নাচ গান করতে হবে, নাচ গান করতে হবে। আজ মডার্ন নাচ নাচবে, সেটা যত যৌবনের আগুন আছে সব কিছু ছেলে দিয়ে নাচবে। চুই আগুন দেখি ওই শরীরে
মরি রে মরি রে তুই 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 আসলে কি তোর 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 মরি রে যাও 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 আমায় রে মরি রে মরি রে মরি রে মরি রে আনন্দে আনন্দ গলে 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 যায় পরশপুরে ওই কালা পাহাড়ে মুখটা পুড়িয়ে দেওয়ার আয়োজনটা দেখছি পাকা হয়ে গেল। এটা আপনি কি করে জানলেন দামোদর খুড়ো? আরে কথায় বলে কাজ সেরে বসি হ্যাঁ। আর শত্রু মেরে ওই তোমার হাসি মুখ দেখি বুঝেছি কি বুঝেছে? এই রতি রানী রাজি শালা শালা কি করে? এরপর আমাদের মধ্যে সভ্য সমাজে মানুষের চির শত্রু অরণ্য এবার ধ্বংস হবে। কি করছো খুড়ো রে? সব ধরতে পারা গেছে? এর যদি ওই কথাটা তুই মুখ দিয়ে উচ্চারণ করিস তাহলে তাহলে তোর চিন্তা আমি টেনে টেনে মুখ বন্ধ রাখি। তাহলে তাহলে পরস্পরের থানায় খালি কনস্টেবলের জায়গায় তোর চাকরিটা আমি পাকা করে দেবো। ও মা, সে কি কথা গো? শশী হবে পুলু। আমি পুলিশ হব, আমি পুলিশ হব। মেরে মতো বাঁচিয়ে দেবো, তাহলে ভরে দেবো। এই যে দামোদর খুড়ো, আপনিও মনে মনে get out and get out and get out। হাইপার হারেননি যদি এই বুড়ো বুড়ো যদি থাকে তাকে তো হরম জাদা বলেই করতে। তবে যাবার সময় ওই অরণ্য দহনের আমরা যদি একটু চেপে চেপে পারতাম আরে বড় ফিরিয়ে বাড়ি যেতাম ভাই। চলুন ভেতরে চলুন। রতিরানী, তোমার সাথে তোমার সঙ্গে রতিরঙ্গে মারতে আর কিছুক্ষণ পরই তোমার কাছে আমি আসবো। এখন আমি চলি। আসুন আসুন দামোদর খুড়ো, আসুন। বুঝতে পারছি মোর মতো করে বাদ দিলে ওই দেবতার নাম সর্বনাশ করতে হবে এই রোদে বাদ থেকে। কিন্তু এতে যে পাপ লাগবে, কিন্তু কিন্তু মোর যে কিছু করার নাই। আমি আমি যে মৃত্যুর সাহায্যে পড়ার চোখ বেশি ভালোবাসি, আর সে যে আমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ না। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ না। আমাদের দেহের গঠন, আমাদের রূপের সকল, আমাদের দেহের গঠন,
সামনে হাজার হাজার লোক আসতো এই দোল উৎসব দেখতে, নাচে গানে সকাল থেকে আরম্ভ হতো দোল উৎসব। কিন্তু কিন্তু সেই ট্র্যাডিশন আমি আজও বলতে পারিনি, কারণ চাটুর্যে বাড়ির তাল পুকুরটা এখনো রয়ে গেছে, তাতে কিন্তু ক্ষতি ডোবে না। তবে এই বন্ধ করতে পারিনি এই অনুষ্ঠান। 1 বছর আগেও এই চাটুর্যে বাড়ির দোল উৎসব দেখতে হাজার হাজার লোক আসতো, কিন্তু আজ তুমি দয়া করে থামবে। আরে বনলতা নাচ গান দেখে লোকের অভাব হবে না। দিদির নাচের সঙ্গে কে গান গাইবে মা? হেমন্ত না? মৃত্যু বাড়ি বড় ছেলে হেমন্ত গাইবে গান, কিন্তু হেমন্ত কি আসবে? এখন তারা অত্যন্ত ধনী, আর চাটুর্য বাড়ি এখন দারিদ্রের কুঠি। হেমন্তর কোটি মরা থাকবে, আমাদের এই দারিদ্রের কথা কি তার মনে থাকবে? দরিদ্রের কুটিরে তোমার বড় মেয়ে বনলতার মতন যে রাজলক্ষ্মী বাস করে, তাকে কি মনে রাখতেই পারে বলো? তাই দেখো আমাদের মেয়ে ওই বনলতার নাচ গান দেখতে হেমন্ত আসবেই আসবে। এক কথা বলেছেন আজি কাকিমা। এসো এসো বাবা এসো, তোমার সুরের নৈবেদ্য দিয়ে আজকে এই চাটুর্য বাড়ির দোল উৎসব আরম্ভ করো। হ্যাঁ, কই রে আমার মা বনলতা কোথায়? ও মা বনলতা কই রে, আয়। তোমার এমএ পড়ার মেয়ের বোধহয় এখনো ফুলকোটা শেষ হয়নি। সেই কখন থেকে আমি বলছি তুই তৈরি হয়নি, তৈরি হয়নি। দেখি এখন ঠিক আছে। বনলতা, আচ্ছা বাবা, দিদি যেদিন জন্মায় সেদিন তুমি স্বপ্ন দেখেছিলে তাই না বাবা? হ্যাঁ বাবা, সেদিন আমি একটা স্বপ্ন দেখেছিলাম। সেদিন রাধা গোবিন্দের স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু সেটা অনেকদিন আগেকার কথা। কি স্বপ্ন দেখেছিলেন চাটুর্যে বুড়ো? এই স্বপ্নের কথা কি সবাইকে বলতে আছে? বিজয়, হেমন্ত নাকি আমাদের পর। হ্যাঁ বিজয়, বিজয় ছোট ছেলে কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা চাটুর্যে বুড়ো, বনলতা যেদিনকে জন্মগ্রহণ করে সেদিনকে আপনি রাধা গোবিন্দের কি স্বপ্ন দেখেছিলেন? হ্যাঁ বাবা দেখেছিলাম, বনলতা যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন আমি ওই সামান্য ঠাকুর দালানে শুয়েছিলাম। সেই সময় হঠাৎ অন্ধকার মধ্যে আমার চোখটা জড়িয়ে গেল। হঠাৎ সেই হরিটা ঢং ঢং করে সেই কাঠের আওয়াজ এখন আমার কানে ধরে গেছে। হঠাৎ দেখলাম চারিদিকে দোল সব শুরু হয়ে গেছে, নাচে গানে ভর্তি হয়ে গেছে, ওটা বাড়িটা ধরে আবিরে আবিরে ভর্তি হয়ে গেছে। দেখলাম একটা ছোট্ট মেয়ে নাচ করে পড়া শাড়ি পরে কাছে আসলো, আসতে লাগলো। তার কিছুক্ষণ পরে এই ভিতরের মূর্তি থেকে একজন নরনারী বেরিয়ে এলো, আসতে লাগলো। কি অপূর্ব সেই দৃশ্য! স্বপ্নটা ভেঙে গেল। মা ডেকে বলছে, খোকা খোকা রে, তাড়াতাড়ি আয়, তোর ঘরে লক্ষ্মী এসেছে। মায়ের ডাকে আমার সেই ঘুম ভেঙে গেল। আমি ছুটে গেলাম, আমি ছুটে গিয়ে দেখলাম ছোট্ট একটি মেয়ে, দেখি আমার দিকে তাকিয়ে আছে। দেখলাম সেই তারপরেই এই যে মেয়েটি সেই লাল কাপড়ে পরে হাত নিয়ে যাচ্ছিল, ঠিক তার মতো দেখতে। আরে সেই মেয়েটাই তো আজকে এই বনলতা। ও আজই তাহলে বনলতার জন্মদিন। আজই বনলতার জন্মদিন। যাই দেখি গা, আর একটু আবির যদি জোগাড় করতে পাই, এই দরদালানে ছড়িয়ে দিই। চাটুর্য বাড়ির দোল উৎসবটা আরো বেশি রঙিন করা যায় নাকি দেখে আসি। যাই যাই। স্বর্গে রাধা কৃষ্ণ আজ মর্তে রাধা কৃষ্ণ নাচ উপভোগ করতে আসবে। কৃষ্ণ তো রেডি, রাধারই পাত্তা নেই। উঠেছে, ফুল ফুটেছে, বাদল বাজাইছে, রাধা নাচছে, রতি নাচছে, সোনামণি রে। এই যে পাগলা শশীকে, এখন আর আমি পাগলা নই, এখন আমি কনস্টেবল। হেমন্ত রে, করছো তুমি কি? এই দেখো না কেমন আমি পোশাক পরেছি।
যে দুর্গা আর দিদির বাদে পড়ে থাকে সেই পরস্পরের বাগদি পায়। বিজয় রাগ করলে তো হবে না, মনে রেখো দিদি কিন্তু বাগদত্তা। চুপ কর বলছি বিজয়। বিজয় কি হচ্ছে কি? বিজয় আমাদের থেকে অনেক ছোট, কত আদরে, কি বলতে কি বলেছে। আমার বাবা ঠাকুমা ছোটবেলায় আমার পিসিমা যখন 5 বছর বয়স না, তখন তার উপর রেগে গিয়ে তার বাড়ির হুলো বিড়ালের সঙ্গে বান হত্যা করেছিল। আমি কিন্তু কোনো হুলো বিড়ালকে পিসে মশাই বলিনি ভাই। আমার পিসে মশাই ছিলেন জাগ্রেত অফিসার বিনোদ বিহারী বসু। দিদি কিন্তু কোনো বিড়ালের বাগদত্তা নয় হেমন্তদা, বাগদত্তা হয়েছে বাঘে। আমি হচ্ছি সার্কাসের রিং মাস্টার। আমার বৈদ্যুতিক চাবুকের ভয়ে ওই পাগল বিড়ালের মতো এবার কিন্তু সে রাগ নয়, এই সুন্দরবনের লেক ছাপটায় বিশাল অরণ্য, আর সেখানে কোনো মাস্টারও নেই আর রিং মাস্টারও নেই, এটা যেন মনে রেখো। আর আমি না আবার ঝগড়া করে আজকে কোনো ঝগড়া নয়, আজ দোল উৎসব, আজ আনন্দ করার দিন। আজ শুধু লাল আবির মেখে টমেটো হওয়ার দিন, সাদা ফুলকপি হওয়ার দিন নয়। যাও, 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 যাও। আর শুধু হাসি কথা গান ভরে নাও গান। কিন্তু কোথায় আমাদের নায়িকা? সে কি কৈলাসে না বৃন্দাবনে? আসবে আসবে, গানের গালি নিয়ে এক্ষুনি বনলতা আসবে। ওই যে সেই গানটা, এ যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে। আসছে আসছে, তোমার দিদি বনলতা এক্ষুনি গানের গালি নিয়ে আসছে। কে যেন আমি ছড়িল ভোরের আকাশে, ভোরের আকাশে।
চাটুর্য বাড়িতে বেশ তো আমার ফুর্তি চলছে, কিন্তু এসবটা এখন বন্ধ করতে হবে। আপনি কে এসব বন্ধ করার? বিনয়, আচ্ছা কি হয়েছে বলুন তো অনন্যা, আপনি আমাকে বলুন। বলছি তার আগে চাটুর্য খুড়োকে ডাকো বনলতা, সব বলছি। বাবাকে? কি কি হয়েছে? ব্যাপারটা কি বলবেন তো অনন্যা? আরে বলছি তার আগে বিজয়, তুমি তো ছোট, তুমি একটু একটু থেকে যাও। হ্যাঁ বিজয়, ঠিক আছে। তুই এখান থেকে যা। ঠিক আছে দিদি, বলছো যখন যাচ্ছি। পড়ে গেছে। আশ্চর্য, বাড়ি বয়ে অপমান করতে এসেছে। যে নয় যিনি, এসেছে নয় এসেছেন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আজকের এই আনন্দের দিনে আমাদের এই আনন্দ উৎসবটা মাটি করে দেওয়ার কারণটা কি? এই প্রশ্নটা তো আমরা অনন্যাকে অবশ্যই করতে পারি। হ্যাঁ কি? আমাকে না করে সে প্রশ্ন করো চাটুর্য খুড়োকে। আমি এমন পাগল নয় এই অকারণে চাটুর্য বাড়িতে এসে দোল উৎসবে চেঁচামেচি করে যাব। কেন কেন এখানে এসেছো? এমন কি ক্ষতি করেছি আমরা যার জন্য তুমি এখানে এসে এইভাবে অশান্তি করছো? চাটুর্য বাড়ির বংশ মর্যাদা আঘাত করছো। চাটুর্য বাড়ির বংশমর্যাদা? চাটুর্য বাড়ি এখনো আছে বলছেন? আপনি কি বলছেন অনন্যা? এ বাড়ি আমাদের নেই মানে? না, এখন থেকে এ বাড়ি আর তোমাদের নেই। এ বাড়ি আমাদের নেই? না, কি বলছো তুমি অনর? চাটুর্য খুড়ো কোথায়, তাকে ডাকুন। এ কথা আমি বিশ্বাস করি না। চাটুর্য খুড়োকে ডাকো, তাহলেই বুঝতে পারবে বিনয় এ বাড়ি তোমাদের আছে কি না। কিন্তু কিন্তু আমাদের এ বাড়ি আর নেই মানে? হ্যাঁ, এখনো আছে, কিন্তু তা এই আমার মতো তুচ্ছ এক মহাজনের দয়ায়। হ্যাঁ, তা যদি সত্যি হয় তাহলে এই কথাটা সবাইকার সামনে এরকম চিৎকার করে বলার কারণ কি আছে? যতই হোক এই পরস্পরের গৌরব চাটুর্যের বংশমর্যাদার সাথে জড়িয়ে আছে, সেটা কি আপনি ভুলে গেলেন? বংশের মর্যাদা নিয়ে গর্ব করতে হ্যাঁ, খুব একটা খারাপ লাগে না, কিন্তু তার বংশটা যেদিকে যায় তার কাছে সেটা ন্যাকামো ছাড়া আর কিছু নয়। কিন্তু অনন্যা, আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথাগুলো আমার মাথাতেই ঢুকছে না। আপনি একটু পরিষ্কার করে বলেন। তবে শোনো বনলতা, আজ থেকে 6 বছর আগে হ্যাঁ, 6 বছর আগে। তোমার বাবা এই চাটুর্য বাড়ি আমার কাছে বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়েছেন। এখনো পর্যন্ত শোধ দেননি। সত্য মোহিনী, ধ্রুব তারার মতো সত্য। কিন্তু বাবা, হ্যাঁ বাবা বিনয়, এ বাড়ি তুমি 6 বছর আগে অনন্যার কাছে 20,000 টাকার বিনিময়ে বন্ধক রেখেছিলে। বাবা বিনয়, সত্যিই বলছি, আমি সাবান আর মাছের ব্যবসা করতে গিয়ে আমি 20,000-এর অনেক বেশি টাকা নষ্ট করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি তোমাদের একটু ভালো করে রাখার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিল। তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। আর সে কথা ভুলে গিয়ে এত টাকা খরচ করে আপনি দোল উৎসব পালন করছেন? এইটুকু না করলে যে চাটুর্য বংশের দুর্নাম হবে বাবা। তাই হারের উপর আর একটু ভার বাড়িয়ে এই সামান্য আয়োজনটুকু আমাকে করতেই হয়েছে। জানো অনন, এই যে না করলে আমার পুরো কিছু আমাকে অভিশাপ দিতে, সেটা আমি ভেবেই একটু আয়োজন করেছি। এদিকে যে খড় বেরিয়ে গেছে, পিছনে তবু রং বসা চায় একটু না। হয় আপনি আজকে টাকা ফেরত দিন, আমার হিসেবে যা বলছে, না হলে বাড়ি কবে ছাড়বেন বলুন। এভাবে কথা বলছো কটা দিন আমাকে সময় দাও বলো, কটা দিন আমাকে সময় দাও। অনল, তুমি তো জানো তোমার এই সর্বদা মা একদিন এই রাধা গোবিন্দ মূর্তির হিসাবে আমার মেয়ে মূল্যতাকে তোমার ছোট ভাইয়ের বউ করবে বলে কথা দিয়েছিলে। মা, মা দয়া করো, মা দয়া করো। হ্যাঁ মা, এই মাথা গজরে খাইটাকে ঠেকানোর ছোট্ট তুমি এতটা নিচে নেমে যেও না মা।
আমার বাগদান। হেমন্ত, এটা কিন্তু আমাদের নিজেদের আলোচনা হচ্ছে। হেমন্ত, তুমি অতি বড় বন্ধু হলেও তুমি কিন্তু তৃতীয় ব্যক্তি, আই মিন থার্ড পার্সন। তাই আমি তোমাকে বলছি, কে পশু আর কে পশুপতি এই বিচার ভাগটা নয় এখানে আলোচনা না করাই ভালো নয় না? বনলতা, দরদ একবারে উদলে পড়ছে। আহা বিনয়, আরে বনলতা তো ঠিক কথাই বলেছে। আরে অরণ্য একদিন আমার বন্ধু ছিল, একদিন খেলায় খেলার সাথী ছিল, তাকে এরকম পশু বলা আমার মোটেই উচিত হয়নি। তবে কি করবো ভাই, অরণ্যের যে পায়ে পায়ে নরকে তলিয়ে যাওয়ার ঘটনা তো আমি কিছুতেই ভুলতে পারি না। ওই বাগদিদের মেয়ে রতিকে ধর্ষণ করে তিলক করে দেওয়ার ঘটনা। এ কথার কোনো প্রমাণ হয়নি। আরে গ্রামের মতো দাদা, আপনি ভাইয়ের পাপ চাদর দিয়ে কতদিন আর ঢেকে রাখবেন? হেমন্ত, দয়া করো হেমন্ত, দয়া করো। তুমি আজকের দিন ওই নোংরা মতগুলো তুলে তুমি আর দোল খেলো না হেমন্ত। সরি সরি, ভেরি সরি বনলতা, ভেরি সরি। হ্যাঁ, ওসব দুর্বলের চাপা দিয়ে আমাকে কাবু করা যাবে না। টাকা আমার চাই পুরো। এই যে আপনি এখনো দাঁড়িয়ে আছেন, আজ আমি কোনো কথাই বলবো না পুরো। কটা দিন আমাকে সময় দাও অনল। ফয়সলা না করে আজ আমি এখান থেকে যাব না। বলুন, টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? 20,000 টাকার জন্য চাটুর্যীদের দোল উৎসব বন্ধ হতে আমি দেব না। আরে নিশ্চিতের বংশ মর্যাদা কম নয়, বংশ মর্যাদার যে কি মূল্য সেটা সে ভালো করেই জানে। আমি স্ট্যাম্প কাগজ আনিয়ে লিখে দিচ্ছি, কাল সূর্যাস্তের আগে গুনে গুনে 20,000 টাকা আপনার বাড়িতে দিয়েছে আমি এই চাটুর্য বাড়ির দলিল আমি আপনাকে এনে দেবো। স্ট্যান্ড কাগজ তো আমার সঙ্গেই আছে। হ্যাঁ, আমি কথা কথা লিখে একটা সই করে দাও। এই না হলে হেমন্তটা ত্রিচিয়াস পর হেমন্ত বিদ্রোহী বিভূতে একেই বলে রাজার হৃদয়। রাজগণের মধ্য দিয়েই বুঝি হেমন্ত আমাকে দেখা দিয়েছে। দাঁড়াও হেমন্ত, দাঁড়াও। বংশের মান কিন্তু বংশের সন্তানকেই রক্ষা করতে হয়, কারোর দয়ায় কিন্তু সেটা বাঁচে না। বনলতা, এই নিন, এই নিন অরুণা, এই হাতটা আপনি রাখুন। অনুরাধা, বনলতা, হাতটা আমার ঠাকুমা আমার বিয়ের জন্য রেখেছিলেন, কিন্তু তখন উনি বুঝতে পারেননি যে এর থেকে অনেক অনেক বড় একটা কাজে লেগে যাবে। ওতে 3 ভরি সোনা আছে। আপনি পড়ালি সাঁকড়া যদি ভালো করে মাপিয়ে নেবেন, আর আর বাকি টাকাটা আপনাকে শোধ করার জন্য আমি 3টে মাস আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। এই চাটুর্য বাড়ির বংশ মর্যাদা রক্ষা করার জন্য এই 3টে মাস কিন্তু সময় আপনাকে ভিক্ষে দিতে হবে। আমাকে হ্যাঁ দাদা, আমাকে ভিক্ষে দিতে হবে। আমি একটা প্রস্তাব দিচ্ছি, তাদের চাটুর্যদের বংশ মর্যাদা রক্ষা পাবে আর ঠাকুরও দেওয়া বনলতার হারও রক্ষা পাবে। বলো বাবা, বলো। হ্যাঁ, আমার বাবার মৃত্যু সজ্জায় আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন যে ওই শৈলেশ্বরী নদীর ধারে আমাদের জায়গার ওপর একটা রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করতে। সেই মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। তাই চাটুর্যগুলো আপনি যদি ওই মন্দিরের ইষ্ট দেবতার নিত্য সেবার ভার যদি আপনি নেন, তাহলে চাটুর্যদের বংশমর্যাদাও রক্ষা পাবে আর বনলতার হাতটাও রক্ষা পাবে। বাবা, তুমি এভাবে চুপ করে আছো কেন? তুমি তো অতি উত্তম প্রস্তাব। আমি তোকে ভুলে যাচ্ছি, আমি তোমাকে ভুলে যাচ্ছি। স্বয়ং রাধা মাধবের বিষয়ে হেমন্তকে লিখে পাঠিয়েছে। শোনো না, তুমি আর দেরি করো না। হেমন্তের প্রস্তাব তুমি মেনে নাও। হেমন্তের এই প্রস্তাব তুমি মেনে নাও। না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তোমাদের ইষ্ট দেবতার নিত্য সেবা করবে আমার বাবা, কিছুতেই না। চাটুর্য বাড়ির মান মর্যাদা
দিন, আমি সই করে দিচ্ছি। কোনো কোনো মানুষের মুখের কথা স্ট্যাম্প কাগজের থেকেও অনেক বড়, বনলতা। তোমার কথা আমি বিশ্বাস করলাম। বড় বউ ঠিকই বলে আমাকে টাকা জমানোর নেশায় পেয়েছে। এই নেশা মদের নেশার থেকেও ভয়ঙ্কর। নইলে খুব ইচ্ছে করছে বনলতা এই হাতটা তোমাকে ফেরত দিই, কিন্তু না, তা আমি কিছুতেই পারবো না। টাকা আমি বড্ড ভালোবাসি, টাকা আমি বড় ভালোবাসি। ঠিক আছে, আমি আসছি। মা বনলতা, ওই ঋণ চাটুর্যে বউ কি করে শোধ করবে বল তো মা, বল না। তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ নয় না মা, হাজার আশীর্বাদ নয়। বুদ্ধদেব যখন সরকার ধর্ম গ্রহণ করে ফিরে এসেছিলেন, তখন রাজা সত্যধনকে প্রণাম করেছিলেন। আজ আমার প্রণাম করার দিকে, আজ আমার প্রণাম করার দিকে। বলো না বাবা, তুমি এমন কথা আমাকে বলো না বাবা। এসে তুমি তোমার কাছ থেকে পেয়েছি, আমি তোমার কাছ থেকে তো শিক্ষা পেয়েছি যে মান সম্মান বজায় রাখার জন্য কোনো কিছু ত্যাগ করতে নেই, আর কোনো কিছুর জন্য মান সম্মান আজ শেষ করে দিতে নেই বাবা। বনলতা, আমি যে সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম, তুমি তো আমার বন্ধু হেমন্ত, তুমি তো আমার পাশে দাঁড়িয়ে আছো হেমন্ত। সত্যি হতে চেয়েছিলাম। আমি তো পঙ্গু হতে চাইনি হেমন্ত। অনেক রাত হলো, তুমি এখন বাড়ি যাও হেমন্ত। বনলতা, এক কাজ করো, ওই মাকড়সার জাল বোনার গল্পটা কিন্তু আমি ভালো করে জানি। তাই তাই আমি বারে বারে খেলিব দুয়া। দুয়ার খুলিবে না। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই দেখা যাবে হেমন্ত। বিজয়, বিনয়, বিজয়। যাচ্ছিস দিদি? তোদের সব কথা হয়ে গেছে তো? হ্যাঁ, সব কথা হয়ে গেছে। আমার কথা যে এখনো শেষ হয়নি। কি কথা মা বলো? কথাটা হচ্ছে যে হেমন্তের মতন শুভ আরে এখানে যে আসতে চাইছে, আর তুমি হাতের লক্ষ্মীকে ভাই পায়ে ঠেলে দিচ্ছি। কি বলছো কি মা তুমি? শুধু মা নয়, আমিও বলছি দিদি। কি বলতে চাইছিস তুই বল? হেমন্ত দা তোকে ভালোবাসে। হেমন্ত আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না, কিন্তু হেমন্তর টাকাতে তুই যে অনেক বড় বেশি ভালোবাসিস সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। আসলে আমি জানি কোন কালে সেই মাথার নম্বর আরে ওই অরণ্যটা বাগদত্তা করেছিল, সেটা সেই কথা তুই এখনো বুঝতে পারছিস যখন আমাদের গাড়িতে যেতে বসেছিল তখন তো তুমি আমি ওনাদের সামনে চট করে তোমার মাথায় ওই কথাটা মনে পড়ে গিয়েছিল মা। একটা কথা বলবো দিদি? বল। তুই কি হেমন্তটাকে এখনো ভালোবাসিস? বাসি না, বাসি না, বাসি না। আমি ওকে কিছুতেই ভালোবাসি না। তোমরা সবাই শুনে রাখো, আমি অরণ্যকে ভালোবাসি না। আমি অরণ্যকে ঘেন্না করি। হ্যাঁ, কিন্তু বড়বাবু, আধা বস্তারা পেটিয়ে নচ্ছারটা আমার জীবনটাকে এবারে পিন্ডিটাকে এবারে চটকে দিলে না। আপনার কর্মচারী মদনকে অরণ্য কাজ কখন বেড়েছে? আর বলবেন না, আর সন্ধ্যেবেলায় দোল পূর্ণিমার দিন ছিল, ছেলে মেয়েদের জন্য আবির কেনার জন্য ওই বাজারে গিয়েছিল। বেচারা বাজার থেকে ফিরছিল একা, তাকে একা পেয়ে বড়বাবু তাকে আমরা কি দেখলেন তো আমি নিজের চোখে মদনে আমার কি হালটাই না করেছে।
তা কেন মারলো সে কথা কিছু বললেন না? কি করে বলবে বড়বাবু? মারের চোটে বড়বাবু, মারের চোটে মুখ একেবারে বাতাবি লেবু। কি করে বলবে কথা বলুন তো বড়বাবু? আর কাছে অরণ্য, ওই অরণ্য কি এই পরস্পরের যাকে তাকে কারণে মারে, ও কারণে যাকে তাকে পেরিয়ে দেয়। আর এই মানুষ তো নেই, ও রাজারও শাসন নেই। দেখতে হবে শশী কনস্টেবলকে কাটে বাড়িতে, তাকে ধরে নিয়ে একবার আসুন, তারপরে বোঝাবো। অরণ্য গাঙ্গুলি বাড়িতে নেই, তাই আমি তার দাদা অনল গাঙ্গুলিকে ধরে আনতে পেরেছিলাম। হ্যাঁ? তোমার আবার এটা থেকে কথা বলে? কেউ বলেনি স্যার, আমার বিবেক বললো। একেবারে বিবেকানন্দ গো, বিবেকানন্দ। আইনের লোকের সঙ্গে ঠাট্টা করবেন না দামোদর দাদা, তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে। আজে বাজে কথা বলবে শশী। ছোট কারণ না তোরা ওরালকে ডাকতে গেলে কেন? ধরতেই পারি গেলে কেন? ধরিনি স্যার, ধরিনি, ধরে আনতে চেয়েছিলুম। উনি তখন করছিলেন দাড়ি ছেপ, আর কথাটা বলতে খুব ভাষায় আমাকে করে দিলেন রে। হ্যাঁ? তোরা এত ভেদ করলে? কাজে নয় স্যার, কাজে নয়, কথায় কথায় ন্যাবলা ক্যাবলা ভ্যাবলা হ্যাবলা লালিয়ে যত কথা আছে সব আমাকে বলে উজাড় করে দিলেন, তাও আবার ওনার সুন্দরী স্ত্রীর সামনে। দেখলেন স্যার, দেখলেন অনলের আসপত্তাটাই কর দেখলেন, পুলিশকে কিস্তি। বলুন তো, বলুন তো। স্টপ! তোমার মতো ইডিয়টকে চাকরিটাকে দিয়েছে বলে তো? ওহ, ওর মধ্যে লেবন দুষ্টুতে কাজ করার কি অসুবিধা, তা বোঝো? বুঝি স্যার, বুঝি, সব বুঝি। কি করবেন? এই রামপ্রসাদকে দিয়ে তো আর জমিদারির খাতা লেখার কাজ হয়নি, আর আমাকে দিয়েও এই পুলিশের কাজ হচ্ছে না। আসলে আমরা হলাম জন্ম কবি। এই রবীন্দ্রনাথ, নজরুল, রামপ্রসাদ, আমি। এই বসে, বাইরে কথা বলে না। এক্ষুনি দিব না। আর একটা কথা বললে তোমাকে আমি থানায় ডেকে বলে দেবো। আমি এখনই যেতে বলছি স্যার। এই বড়বাবু, ওই শশী কনস্টেবলকে আমি থানায় ব্লক আমি ঢুকিয়ে দিই। বা আগে তোকে খুন করে কোনদিন নিজেই জেলে চলে যাও। সুরজ, জেলে আপনাকে যেতে হবে না, তবে আপনার ছোট ভাই অরণ্যকে যদি বাকি জীবনটা ওই জেলের পাশে না হয়, তার জন্য আপনারা তৈরি থাকুন। ভবিষ্যৎবাণী যখন করছেন তখন কি পাথর ধারণ করলে আমার দেওর সমস্ত বিপদ থেকে মুক্ত হবে, যদি দয়া করে বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু। সুরজ, আপনার দেওর কোন পাথর ধারণ করলে মুক্তি পাবে সেটা বলতে পারবো না, তবে আপনারা যদি মুক্তি পেতে চান তবে ওই অনন্ত নব পাথরটাকে গলা থেকে হাতে পরিত্যাগ করে ফেলুন। বড়বাবু, অপরাধ করলে তার প্রমাণ করে আপনি শাস্তি দিন, আমি কিছু বলবো না, আমার কিছু বলেন না। কিন্তু আমরা আমার ভাইকে বুকে জড়িয়ে ধরবো আর ত্যাগ করবো, সে কথা বলার এখতিয়ার তো আপনার নেই। আপনি তো বেশ লোক কোথায়, আপনি আমাকে ভাই ছাড়তে বলছেন। পুলিশ অফিসার হয়েছে বলে কি আমি যা খুশি তাই করতে পারেন? না 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 না, পুলিশ কিছু বলবে না, আর আপনার ভাই যা খুশি তাই বলে যাবে আর করে যাবে। কি করেছে অরণ্য? না না না, বিশেষ কিছু করেনি মজুরি, বিশেষ কিচ্ছু করেনি। আচ্ছা তোমার আমার অতি দরিদ্র ওই মদনকে মেরে একবারে শুইয়ে দিয়েছে মানুষ। নিজে
আপনার দেওরের হয়েছে। না, তা আমি বলিনি। তুমি চুপ করো প্রতিমা, তোমারই প্রশ্রয়ে অরণ্য এত দুর্দান্ত হয়ে উঠেছে, তুমিও তার মাথাটা খাচ্ছ। কি বললে তুমি? এত বড় অলক্ষণে কথাটা উচ্চারণ করতে তোমার জিভে বাঁধলো না? আমি অরণ্যের মাথায় চিববো? প্রতিমা, তাহলে আমি কি করব তুমি বলে দাও? সে কি বাড়িতে এনে আমি ভাতের হাঁড়িটা উনুনে ঢেলে দেব, নাকি ঠাকুরপো বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি তাহলে মরণের কামনা করব? আরে শুনুন, কামনা করতে হবে না। খুব শীঘ্রই কামনার মতো মানুষদের রাখতো না রে। ওই অরণ্য নামক নদীটা শুকিয়ে মরবে। আর ভালো কেস দিয়ে একেবারে যদি একেবারে আপদের শান্তি। যত সব চোর, ছেচোর, দাঙ্গাবাজ, লম্পট। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। হ্যাঁ বাবা, জল্লাপাড়াও নয় আর সুন্দরবন নয়, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, আপনার জন্যই সন্ধ্যে থেকে এখানে দাঁড়িয়ে আছি। এ আর নতুন কথা কি অফিসার? মন্ত্রীর দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা, সব কাজে তো আপনাদের দাঁড়িয়ে থেকে করতে হয়। বুঝতে কে আর বলে বলুন? এই হতভাগা, তুই এখনই দাঁড়াবো, উঠেছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাই কোন বেটা? আমাকে বেশি রাগাবে না, আমাকে রাগালে না ওই কেশব বুড়োর সর্দির মতো খিস্তি বেরোবে টেলা টেলা। বড় বাবু, আরে গুরু, বড় কি আপনার এই রুল? কথা বলবি না? ও রুল যদি কথা বলতো দামোদর জ্যাঠা, শয়তানটার কথা শুনছে। ও রুল যদি কথা বলতো দামোদর জ্যাঠা, তাহলে কত আগে শুল হয়ে আপনার মূলে পৌঁছে যেত আপনি জানেন? 30 সালে 16 বছরের ছেলেটা কালকে রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? ছেলের জন্য এক ফোঁটা রক্ত ইদ্রিস জোগাড় করতে পারেনি। কাল ছিল মহান ধর্মঘট, আর নদী পেরিয়ে শহরে যাওয়ার ইদ্রিসের নৌকাটা তখন আপনি কেড়ে রেখেছেন আপনার হেফাজতে। এইসব কথা আমি কিন্তু মানে বুঝতে পারছি না। বড় বাবু, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো ওই শয়তানটার বাক্য সুধা পান করবেন? আরে সাত সকালে হুইস্কি সুদা পাচ্ছেন কোথায় বলুন? শয়তান, আমি তোমার চামড়া ছাড়িয়ে দেবো। আমি তোমাকে এই মুহূর্তে অ্যারেস্ট করবো। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো? তার আগে সেখানে আপনি নিজেই না অ্যারেস্ট হয়ে যান। তার মানে বেল পাহাড়িয়া ধুমজানের সপাচের লোক আসছে থানা ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডাক্তারবাবু। সে কি? আরে থানা ঘেরাও হবে, তাও আবার ডাক্তারবাবুর নেতৃত্বে? হবে না? জাত গুন্ডা মদনকে মেরেছি বলে আপনি সাত সকালে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন, আর ওদিকে ইদ্রিসের ছেলেটা মরে গেল, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হলো। সেই প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না? আপনি বড় বাবু ওই যা করবার করুন। আমি চাই বড় বাবু, যাই। আমার এখনো ঠাকুর সেবা হয়। এই দাঁড়ান, দাঁড়ান। এসব ঘটনার কথা তো আপনি আগে বলেননি। আর বাবু, আমি কিছু ছাড়ি না বড় বাবু, এসব আমি কিছুই বুঝতে পারছি না। মাছ খাই না পাতে 3টে কলসে, আর ইয়ে করি না ঘরে 3টে মিনসে। মদন দাস যখন ইদ্রিসের নৌকাটা কেড়ে আনছিল, তখন ইদ্রিসের সামনে থাকা আপনার পা দুটো জড়িয়ে ধরে পড়েছিল, চক্রবর্তী মশাই আমার ছেলের অধীনের বড় অসুখ, এই সন্ধ্যাবেলায় রোজ নৌকাটা আপনি কেড়ে নিয়ে যাবেন না। আপনি তখন কি করলেন দামোদর জ্যাঠা? নিজের পা দুটো ছাড়িয়ে নেবার জন্য আপনি আপনার পোষা গুন্ডা মদনকে পা চালাতে হতো। লাঠির পর লাঠি চালাতে লাগলো মদন ইদ্রিসের বুকের পিঠে, আর বসিয়া বেরার গায়ে নৌকোটা আপনি আপনার ঘরে তুলে নিয়ে গেলেন দামোদর চক্রবর্তী। তুই কি বলছিস ভাই? এসব কথা মিথ্যে, বানানো, একেবারে মিথ্যে। সাক্ষী দেবে ডাক্তারবাবু, আর সাক্ষী দেবে ইদ্রিসের বুকে পিঠে করা এক্সরে রিপোর্ট। আরে মদনকে তুমি কালির প্রথমবার মারলে, আর কেনই মারলে? রক্ত আনতে না পারায় যখন ইদ্রিসের ছেলেটা একটু করে মৃত্যুর উপরে
ঢলে পড়ছিল। সেই সময় ইদ্রিসের নেমুনিয়া তার ভাইজানের জীবন বাঁচাতে গভীর রাত্রেই ছুটেছিল ডাক্তারবাবুর বাড়ির দিকে। কিন্তু কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সে পৌঁছাতে পারেনি। তার আগে ধুমঝালের মোড়ে তাকে জাপটে ধরেছিল ওই পোষা নিরীহ কর্মচারী মদন দাসের সাবলের মতো দুটো হাত। জামা ছিঁড়ে সেই কিশোরীর লজ্জায় যখন একের পর এক লোককে আঘাত মানছিল ওর নিরীহ কর্মচারী, সেই সময় রাস্তা দিয়ে চলেছিল এই দুনিয়ার চোখে দাঁড়িয়ে এই আপনাদের ভাষায় নিশুতি রাতের জানোয়ার এই অরণ্য। কি বলছিস তুই অরণ্য? বহিন মুনিয়ার ইজ্জতটা কিন্তু বেঁচে গিয়েছিল। বহিন মুনিয়ার ইজ্জতটা কিন্তু বেঁচে গিয়েছিল দাদা। আর মদন দাসের মতো অমানুষের হাত থেকে তাকে বাঁচাতে জানি না এই ত্রিশালীর মেয়ের ইজ্জতটাও এই দামোদর চক্রবর্তীর কাছে বকেয়া ছিল না। এসব মিথ্যা কথা, আমি জানি না। আমি না ওই মুনিয়ার ইজ্জতটা সেদিন নষ্ট হয়ে যেত দাদা। কিন্তু ভাইটা মরে গেলেও মুনিয়ার ইজ্জতটা কিন্তু বেঁচে গিয়েছিল দাদা। জানি না ইদ্রিস আলীর মেয়ের ইজ্জতটাও এই দামোদর চক্রবর্তীর কাছে বকেয়া ছিল কি না। এসবের প্রমাণ পাওয়া যাবে তো অরণ্য? প্রমাণ আমি আপনার থানায় সাজিয়ে রেখে এসেছি অফিসার। ইদ্রিসের মৃত ছেলে, জীবিত মেয়ে এবং সকচেক মানুষ এখন আপনার অপেক্ষায় থানাতে। শুনলাম আপনি অরণ্যকে ধরতে এখানে এসেছেন, তাই আপনাকে ধরতে আমি এখানে চলে আসলাম। ডাক্তারবাবু, তাহলে অরণ্য কোনো অপরাধ করেনি বলছেন? ভুল ইউ আর অনল গাউনি, তাই নিজেই নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ যদি এই পরস্পরে আরো কেউ করতো তাহলে গ্রামের মানুষগুলো একটু রেহাই পেত। এ কথা মা লক্ষ্মী বোঝে, বাট ইউ পেঁচা তা বোঝে না। তোমার চোখ কেবল অন্ধকার দেখতেই জানে। তাহলে অরণ্যের পক্ষে আপনি সাক্ষী দেবেন ডাক্তারবাবু? এবং আপনার বিপক্ষে। ব্যাপারটা বুঝতে আমার একটু অসুবিধা আছে। জলে বাস করবেন আর কুমিরের সঙ্গে আমি বিবাদ করছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। তাহলে মদনকে ধরুন, মদনের বিচার করুন। আমি আসছি কোথা থেকে? মদন তো মোষ, আর আপনি তো মহিষাসুর। চলে আসুন অফিসার, চলে আসুন। আপনি আমার সঙ্গে থানায় চলুন। ওই শুয়োরের বাচ্চা মদন আমাকে একেবারে ডুবিয়ে দিয়ে গেল। চলুন। অরণ্য, অরণ্য, মানুষটা তুই খারাপ নয়, তবে কেন যে তোকে বুঝে না আমি সেটাই বুঝতে পারি না। তুমিও তো আমাকে চেনো না দাদা। অরণ্য, তবে এই পৃথিবীতে একজন কিন্তু আমাকে চেনে, আর সে হলো আমার বৌদি। তাই তো বলি বৌদি গো, তুমিই তো আমার আপনজন। ঠাকুরপো, তোর বৌদি তোকে চেনে আর আমি চিনি না? আমি আপনজন নই। না দাদা না, তুমি আমার আপনজন নও। আপনজন কাকে বলে জানো দাদা? যে আত্মার আত্মীয়, যে তার আপনকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে চেনে, বোঝে, জানে। তুমি তো আমাকে চেনো না আর চিনতেও চাও না। তা যদি চাইতে দাদা, তাহলে সামান্য দেড় গায়ে বনলতার হাটটা তুমি ওইভাবে ছিনিয়ে আনতে পারবে না। ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও। ওই হাটটা যদি তুমি বনলতাকে ফিরিয়ে দিয়ে আসতে পারো, তাহলে জানবে ছোট ভাইয়ের ওপর তুমি 16 আনা কর্তব্য করতে পেরেছো। 16 আনা কর্তব্য। তুই যখন বলছিস আমি চেষ্টা করবো দাদা, খুব চেষ্টা করবো, খুব চেষ্টা করবো, খুব ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই বৌদি। আর আমার কোনো দুঃখ নেই। ঠাকুরপো, তুমি কি আজও বনলতাকে ভালোবাসো?
যতই দেখি তারে ততই আপন মন জ্বালা নীরবে সরে তবু পারিনি কাছে যেতে পড়িতে আসি লইব পেতে অনলমান আমি জেনে শুনে করেছি আমি জেনে শুনে এক চলে এই অরণ্যের কিস্তি মাছ হয়ে গেছে। আরে ইদ্রিস আলী তার অভিযোগটা তুলে নেয় ওই অরণ্যের বিক্ষোভের ঠান্ডা জল ঢেলে দিয়েছে। এদিকে জয়নারায়ণ চাটুর্য আমার স্বপ্ন দেখেছে রাধা মাধবের স্বপ্ন। আগে রাধা মাধব শুধু হাত পা নাড়ত, আর এখন রাধা মাধব আমার কথাও বলে। অনেক 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 আগেকার কথা। জয়নারায়ণকে স্বপ্ন দিয়েছে, রাধা মাধবের লোক পেল না, জয়নারায়ণকে স্বপ্ন দিতে গেল। এসব বুঝলো কি মিথ্যা কথা, এসব কথায় বিশ্বাস করো না। আমি বিশ্বাস করব, আর আপনাকেও বিশ্বাস করতে হবে। আর তা যদি না করেন তাহলে সুতরাং মর্যাদার সাথে আপনার ব্যবসাটা একদম কেচিয়ে দেবো। বিশ্বাস করাই দরকার, বিশ্বাস করাই দরকার। জয়নারায়ণ চাটুর্য বলে কথা। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলছেন। আমার বাবা বলতেন যাক ওসব কথা বাদ দিন, ওসব কথা বাদ দিন। আপনি আমার সদ্য তৈরি করা মন্দিরটা কেমন দেখছেন? কি অপূর্ব মন্দির হয়েছে হেমন্ত, কি সাজানোই না তুমি সাজিয়েছো। অথচ আজও এই পরস্পরের সমস্ত লোক প্রণাম করার জন্য চাটুর্যেদের ওই ভাঙা মন্দিরে মাথা টুকতে না, আর যাবে না। যে যাবে যদি পরস্পরের লোক যায় তাহলে গোটা পরস্পর আমি আগুন জ্বালিয়ে দেব। এই আগুন পরস্পরে জ্বালাতেই কি তুমি শৈলেশ্বরী নদীর বুকের ওপর ভগবানের মন্দির বললে হেমন্ত? দেখি ডাক্তারবাবু, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বিজ্ঞানের সাধক আপনি, ঈশ্বর সাধনায় কি আপনার রাগের কারণ? ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধ বাজানোর জন্য আমি এখানে আসিনি হেমন্ত। আমি এসেছি শুধু একটা কথাই জানতে। বলুন। তোমার এই মন্দিরের রাধা মাধবের চরণামৃত কি হ্যাঁ। শৈলেশ্বরীর জল দিয়েই তৈরি হবে? অবশ্যই। খেয়াল আছে একটু দূরে বেল পাহাড়ির গায়ে তোমার যে চামড়ার ফ্যাক্টরি আছে, যত রাজ্যের দূষিত জল বের হওয়ার নলটা ওই শৈলেশ্বরীর নদী দিয়ে এসে পড়ছে। হ্যাঁ, সে তো আমার বাবার আমল থেকে করে আসছে ডাক্তার। হ্যাঁ, আর যখন সেটা করা হচ্ছিল ঠিক আজকের মতোই সেদিনও আমি গিয়েছিলাম তার জন্য বাধা দিতে। তফাৎ ছিল এইটুকুই, সেদিন দাঁড়িয়েছিলেন তোমার বাবা আর আজকে তুমি। ও, আজও তাহলে কি আপনি বাধা দিতে এসেছেন? না, আমি তোমাকে বলতে এসেছি হেমন্ত, এই মরণ খেলা তুমি খেলো না। ও, তাহলে কি আপনি বলছেন এই সত্য তৈরি করা মন্দিরটা আমি ভেঙে গুঁড়িয়ে দেবো? মামদলাজি আর আপনি চুপ করুন। কি ডাক্তার, কি বলুন? এই সত্য তৈরি করা মন্দিরটা কি আমি ভেঙে গুঁড়িয়ে দেবো?
সেটা যে অসম্ভব তা আমি বুঝি। তাহলে কি আমার ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে সব লোককে আমি বেকার করে দেবো? না না না, যাদের পিঠের চামড়া দিয়ে ওই চামড়ার ফ্যাক্টরিটা চলছে তাদের এত তাড়াতাড়ি রেহাই পাওয়ার কথা ইতিহাসেই লেখা নেই। আর আমি তা বলবো কি করে? ডক্টর সালমান! হেমন্ত মিত্র, হ্যাঁ বলুন। গায়ে মাটিতে ডাক্তারি করলেও আমার সব কটা ডিগ্রি কিন্তু বিদেশে। তাই দামোদর চক্রবর্তী তোমার মতো হেমন্তকে প্রথম দেখলেও আমি কিন্তু দেশে বিদেশে তোমার মতো বহু হেমন্ত দেখেছি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, এত টাকা খরচ করে তুমি যখন মন্দিরটা তৈরি করলে তখন আর কিছু টাকা খরচ করে এই চামড়ার ফ্যাক্টরির নোংরা জল বের হওয়ার নলগুলো শৈলেশ্বরী থেকে একটু দূরে সরিয়ে দাও। মন্দির তৈরি করার আগে কথা আমি বললেন না কেন ডাক্তারবাবু? সেই সময় আমি বেশ কিছুদিন এদেশে ছিলাম না, আর যখন ফিরে এলাম তখন দেখি ইট ইজ টু লেট। আপনি আপনি অনেক অনেক দেরি করে ফেলেছেন ডাক্তারবাবু। হ্যাঁ, কিন্তু সমস্যাটা তো এখনো দূর করা যায় যদি ওই নলগুলো শৈলেশ্বরী থেকে একটু দূরে সরিয়ে দেওয়া যায়। ডাক্তারবাবু, আপনি যত সহজে কটা কথা বলে সমস্যার সমাধানটা করে ফেললেন না, তত সোজা নয়। প্রচুর তাছাড়া প্রচুর টাকা টাকা খরচ হবে। তাছাড়া আমি জানি বেলপাতা মিশ্রিত তুলসী পাতা মিশ্রিত জলে রোগ মুক্ত হয়। ওই জলেই তৈরি হয় ডাক্তারবাবু। কিন্তু তুমি একটা সর্বনাশ ডেকে আনছো হেমন্ত। কি বলতে চান আপনি? আমি এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবো। করবেন না ডাক্তার, খবরদার, আপনি ভুল করবেন না। তাহলে তাহলে এই আন্দোলনটা হয়ে যাবে ধর্মের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে। তখন যাদের নিয়ে আপনি আন্দোলনটা করবেন না তারাই তারাই আপনাকে ফুটিয়ে দেবে। তখন কি করবেন ডাক্তারবাবু? কি করবেন? অপেক্ষা করব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাগল ভালো করো মা। বলুন বলুন, 100টা কথা বলুন। আগে বলুন ওই অরণ্যর সঙ্গে তার বৌদির সম্পর্কটা ওই মধু ঢেলে খল্লুরিচে বেটে আমি একটু 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 করে সেটাতে বলেছিলাম। ওই চালানটা ঢেলা ঢেলা করে পাকিয়ে ওই বুড়োদের আড্ডায় আমি টপ 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 করে চলেছি। কবা কপ, কবা কপ, কবা কপ। সত্যি বহুত খুব হেমন্ত দা, সত্যি বহুত খুব। কি মন্দির না বললে? সবই আলাদা ইচ্ছে বিনয়। হ্যাঁ বিনয়, এখনো তোর বাবা জয়নারায়ণ চটি গেলেন না কেন রে? এখনই এসে করবে। হ্যাঁ, কি আনন্দ কি আনন্দ। আচ্ছা বিনয়, ভালো কথা, যে কথাটা বলছিলাম, আমার কারখানায় তোর চাকরিটা হয়ে গেছে, সেটা চাকরিটি পুরো জেনেছেন তো? এই শুভ সংবাদ আমি জানাবো না? হ্যাঁ, আর আমার মায়ের নামে যে সাবিত্রী প্রাইমারি স্কুলটা হচ্ছে, সেই স্কুলে তোর ভাইয়ের চাকরিতে আমি নামের তালিকাটা তুলে দিয়েছি, সেটাতেও বুঝেছিস তো? জেনেছে। হ্যাঁ, এই কথা শুনে এত এত উপকার তুমি আমাদের করতে যাচ্ছ, হ্যাঁ। এ কথা আমি ফলাও করে বলবো না? বাহ, আর এই কথা শুনে কাকিমা মানে তোর মা কি বললেন বিনয়? আর দু হাত জোর করে রাধা মাধবের উদ্দেশ্যে নমস্কার জানালেন। বাহ বাহ বাহ,
আরে আসুন আসুন অফিসার আসুন, কি সৌভাগ্য আমার, আজ এই মন্দির উদ্বোধনের দিন আপনি আমার এখানে এসেছেন। আসুন আসুন। আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম কখন শুরু হচ্ছে? আরে এক্ষুনি শুরু হবে, এক্ষুনি শুরু হবে। আজকের অনুষ্ঠানে ওই তো বিনয় বাবা জয়নারায়ণ চাটুর্যে পৌরোহিত্য করবেন। কি রে বিনয়? মন্দির ভালো হয়েছে তো? কেমন মন্দির করবেন? আমার কি সৌভাগ্য না যে আজকে আমার এই মন্দির উদ্বোধনের দিন আপনাকে পাবো, সে কথা আমি ভাবতেই পারিনি। কিন্তু জয়েন্দ্র জয়নারায়ণ এত দেরি হচ্ছে কেন? ধর্মের পবিত্র অঙ্গনে খুনোখুনি কখন হয় বলতো? এই তো চাকরিতে ঘুরে এসে গেছে। ধর্মের পবিত্র অঙ্গনে খুনোখুনি হয় তখন যখন ধর্ম আর অন্য থাকে না, হয়ে যায় বর্ণ। আপনি শুনেছেন তো আপনার ছেলে বিনয়ের চাকরিটা ফাঁকা হয়ে গেছে? আমার ধর্মটাও তো তোমার কাছে পিকিয়ে গেছে। এই পবিত্র মন্দিরে দাঁড়িয়ে একদিন যারা বেড়েছিল তারে ওই রাজার দোহাই দিয়ে আজকে তারা জন্মগ্রহণ করিয়াছে, মন্দিরে আসিয়াছে তারা ভক্ত সাজিয়া, মাদকের ডাকিয়া কহে মারো মারো মারো, পূজার মন্ত্র ধর্ম করে শোনা যায় না কোনো কানে। চাটুর্যে বুড়ো, আমি কি বললাম তো? আমি কি বললাম? না না না, এটা একটা স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন, স্বপ্ন দেখেছিল, এটা স্বপ্ন। আপনি স্বপ্ন দেখছেন? হ্যাঁ গো। কি সেই স্বপ্ন? রাধা মাধবের স্বপ্ন তো? কেমন ছিল জয়নারায়ণ? নিখুঁত বোনা একটা জাল, সেই জালে কিন্তু একটু কোনো জায়গায় ফুটো রাখিনি। বাবা, স্বপ্নটা তো তুমি দেখেছো, তো বলো কি স্বপ্ন? স্বপ্নটা আমি বলবো, বলুন চাটুর্যে বলবো, কিন্তু আমি যে কথা বলতে পারছি না গো। আর এখন আমার জিভটা মনে হচ্ছে ভেতর জিনিসকে টেনে ধরেছে। আমি কি করে বলবো বলো তো? বলো না, কি করে বলবো? তবু কথা তোমাকে বলতেই হবে। এই স্বপ্ন যদি না বলো তাহলে কি আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। বলবো ওরা ঠাকুর ধরনের চাতালে আমি শুয়ে আছি, হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময়ী আলো কুম্ভশিখা থেকে বেরিয়ে এলো। এক জ্যোতির্ময়ী পুরুষ, হাতে ধরা বাঁশি, চুলের ঝুঁটিতে ময়ূরের পালক, কালে লাল টকটকে তার ঠোঁট, তলপরে তার গাল। হঠাৎ তিনি উঠে গেলেন, মেলেতে কাঁপিয়ে বলতে লাগলেন, তোকে আমি মুক্তি দিলাম, তোকে আমি মুক্তি দিলাম। বলে যান চাটুর্যে বুড়ো, বলে যান, আপনি থামবেন না। আপনার স্বপ্নের কথা আপনি বলে যান। আরো তিনি বলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন, আজ থেকে আমার স্থান ওই চাটুর্যে বাড়ির ভাঙা মন্দির নয়, আজ থেকে আমার স্থান ওই নদীর পাড়ে নতুন মন্দির। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? বিনয়ের চাকরির পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? ওই হেমন্তর বৃত্তিরে প্রাইমারি স্কুলের শিক্ষকের তালিকায় বিজয়ের নামটা ওঠার পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? ওই হেমন্ত বাড়ির পুরোহিতের চাকরিতে জয়েন করার পর বাবা? মারে তুই বড় উত্তেজিত হয়ে পড়েছিস মা, তুই বড় উত্তেজিত হয়ে পড়েছিস। তুই একটু শান্ত হ মা, তুই একটু শান্ত হ। আমি আসছি, তুই শান্ত হ। কেন বাবা, কেন তুমি এক হয়ে এই চাটুর্যে বাড়ির বংশ মর্যাদার গর্ব
নয় অফিসার আমাদের শুরু যান আমরা ভেতরে যান আমরা ভেতরে জল দেওয়ার ব্যবস্থা আছে চলো চক্রবর্তী মশাই চলুন 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 হ্যাঁ চলুন আমরা যাই আমরা যাই আমার আমার মাথাটা ঘুরছে কেন আমার মাটিটা কাঁপছে কেন তাহলে তাহলে কি ভূমিকম্প হচ্ছে ফেরিওয়ালা মানুষ আজ ঈশ্বরকেও ফেরি করে দিল তুই পাগল হয়ে গেছিস দিদি না আমি পাগল হয়ে যাইনি পাগল হয়ে গেছিস তোরা তোদের নিজেদের সুখ শান্তি একটু বজায় রাখার জন্য তোরা পাগল 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 তুমি অসুস্থ বোধ করছো চলো চলো ভেতরে চলো তোর নাচবি তুমি আমাদের একদম ছবে না হেমন্ত আমি ঠিক বুঝতে পারছি না সবকিছু তবে একটা জিনিস আন্দাজ করছি রে বোন কাটুর যে খুঁড়ো এখন থেকে আমাদের দলে মিশে গেছে তুই বোনারতে একা হয়ে গেছিস একাই তুই আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবি রে বোন তুই পারবি হ্যাঁ তার আগে এই হাতটা তুই নে তো বোন এই হাতটা তুই নে আরে অনেকদিন নিয়ে ঘুরছি তোকে দেখা হলেই আমি তোকে দিতে পারি নে বোন নে কিন্তু কেন আপনি নিজের ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে এই হাতটা দিয়ে আপনি এত বড় লোকসান করবেন কেন লোকসান নয় রে বোন লোকসান নয় মস্ত বড় লাভ আমার ভাই অরণ্য কি বলেছে জানিস কি কি বলেছে বলেছে দাদা এই হার যদি তোকে কোনো কথা দিয়ে দিতে পারো তাহলে তুমি জানিয়ে মস্ত বড় লাভ করেছো এ, এত সহজে যদি ভাইয়ের কথা শুনে আমি মস্ত লাভ করতে পারি সেটাকে আমি ছাড়তে পারি বল নে বোন নে নে নে। কি বললেন দাদা আপনি কি বললেন এই কথা আপনার ভাই বলেছি আপনি সত্যি বলছেন সে বললো অন্য তো তোর মগই সাক্ষী আমি আপনাকে বলছি ওই হাতটা আপনি ফিরিয়ে নিয়ে যান নিয়ে যাও ইহার তুই নিবি না ইহার তুই সত্যই নিবি না পালাও দাদা পালাও মায়ের ভেতর থেকে খাবার ফিরে এসেছে ও মুঠো শক্ত করে তুমি বরং পালিয়ে যাও এই দেখ অরণ্য, আমি কিন্তু হাত ফিরিয়ে দিতে এসেছিলাম ও যদি ফিরিয়ে দেয় আমি কি করবো না আমার কিছু করার নেই আমার কিছু করার নেই আমি আসছি সোনার হার ফেরত চলে গেল সোনার মন্দিরে গোহারার ভেতর বাবা 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 চাটুর্যে বাড়ির শাহজাদি আজ তাহলে নীরবে উঠেছেন অরণ্য এটা মন্দির এটা মাতলামো করার জায়গা নয় যা দারণকে ডেকে নিয়ে আয় যা দারণকে ডেকে নিয়ে আয় আমাকে আটকাবার মতো কোনো দারোয়ান তোমার গোষ্ঠীতে এখনো পয়দাই হয়নি চাঁদ। সঙ্গে কথা বলবো অরণ্য আরে আস্তে আস্তে হেমন্ত মিত্রি একদম চুপ হুট করে রেগে গিয়ে যদি ফট করে তোমার ওই ফুলকো লুচির গালে একটা ছাপ্পড় মারি না ফস করে সব আওয়াজে বেরিয়ে যাবে চাঁদ বিনা নিমন্ত্রণ নেই কোথাও আসতে তো মানুষের লজ্জা করে কথা সেই লজ্জা খেলনাটাও কি শরীর থেকে চলে গেছে একটু সুখ আমি কপালে নেই হাতের মুঠোয় সব কিছু এসেও বসকে যাচ্ছে তাই না ওই, যা দৌড়ে গিয়ে পুলিশ অফিসার নন্দ হালদারকে ডেকে নিয়ে আয় যা বিনয় বিনয় দৌড়ে যা পুলিশ অফিসার নন্দ হালদারকে গিয়ে বল কোনো ওলের আর দরকার নেই বাঘা তেঁতুল এসে গেছে কি চাও অরণ্য জবাব চাই হেমন্ত মিত্রে হ্যাঁ জবাব ডাক্তার বাবুর কথা মতো তোমার কারখানার নোংরা পড়া নলের মুখটা ওই শৈলেশ্বরীর দিক থেকে ঘুরিয়ে দেবে কি না যদি না দিই তোমার এই সামনে তোমার ওই দেবতার মূর্তিকে আমি শৈলেশ্বরী নদীর জলে ফসান দিয়ে দেবো তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো অরণ্য আরে খেলতে গেলে তো দাঁত ভাঙা ভালো লোকের থেকে আগুন নিয়ে খেলা ভালো হেমন্ত মিত্রে তুমি ওই মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে যাও অরণ্যদা যে দেবতার চরণামৃতকে শত সহস্র মানুষ বিষের জ্বালায় শুকিয়ে কুকড়ে মরে যাবে আমার কাছে সে দেবতা নয় অপদেবতা আর আমি দেবতার আসলে কোনো অপদেবতাকে বসতে দেব না আরাম করে বলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো।
চলে যাও। কেবল কেবল চলেই যাবো? দয়া করো, তুমি এখানে দাঁড়িয়ে আর লোক হাসিও না। তাই তোমাকে আমি বলছি, তুমি এখান থেকে চলে যাও। আরে কি মন্ত্র পুতুল জলটাই না তুমি ছেটালে দেবী, ওই বুমা হাতে নাগালে সুর না দিয়ে চলে গেল। কি জাদুটাই জানো দেবী, আমি তো একেবারে অবাক। আমিও হেমন্ত, অবাক তো আমিও। আমি শুনেছি যে মানুষ মানুষের কাছ থেকে জিনিস কেনে, তাও আমি জানি। মানুষ মানুষের কাছ থেকে মানুষ কেনে, সেটাও আমি শুনেছি। কিন্তু মানুষ যে দরদাম করে মানুষের কাছ থেকে তার দেবতাকে কেড়ে নেয়, সেটা তুমি